ব্যাসিডিওমাইকোটা যে ফাঞ্জাই তাদের যে সেকেন্ডারি মাইসিলিয়াম বা সেকেন্ডারি হাইফা সেখানে ক্লাম কানেকশন থাকে এবং distinguished character by which we can identify the Basidiomycota fungi from other fungi. তাহলে ক্লাম কানেকশন হচ্ছে the special structure formed during cell division in dikaryotic secondary hypha having dolichos septum. অর্থাৎ সেল ডিভিশনের সময় একটা স্ট্রাকচার ফর্ম করে কখন সেল ডিভিশন করার সময় ডাইক্যারিওটিক সেকেন্ডারি হাইফাতে যখন যার ডলিপোর সেপ্টাম থাকবে অর্থাৎ যে সেকেন্ডারি হাইফা দা ডলিপোর সেপ্টাম আছে মানে হাইফা তার যখন সেল ডিভিশন হবে তখন যে দুইটা নিউক্লিয়াস তার দুইটা নিউক্লিয়াসের মাসে যে মাঝখানে আউটগ্রোথ তাকে বলা হয় ক্লাম কানেকশন। সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখি connection indicate like dikaryotic nature of the hypha and these are not formed on the tertiary hypha. এই যে তোমার হচ্ছে ক্লাম কানেকশন এই ক্লাম কানেকশনটা ইন্ডিকেট করে যে এই হাইফাটা তোমার হচ্ছে সেকেন্ডারি হাইফা এবং এটা টার্সিয়ারি হাইফা না বা প্রাইমারি হাইফা না। তাহলে ক্লাম কানেকশনটা হচ্ছে কি একটা স্পেশাল টাইপ অফ আউটগ্রোথ অথবা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার কখন ফর্ম করে ডিউরিং সেল ডিভিশন তার ক্ষেত্রে ইন ডাইক্যারিওটিক সেকেন্ডারি হাইফার ক্ষেত্রে যাদের ডলিপোর সেপ্টাম আছে। প্রসেস অফ ক্লাম কানেকশন ফর্মেশন, ঠিক আছে, কিভাবে ক্লাম কানেকশন ফর্ম করে এবং কিভাবে ক্লাম কানেকশন ফর্মের মাধ্যমে তোমার একটা নতুন করে একটা ডাইক্যারিওটিক হাইফা ডেভেলপ করে। খেয়াল করো প্রসেসটা খেয়াল করো। প্রথমে হচ্ছে যে এইখানে তোমার হচ্ছে যে দুইটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মাঝখান থেকে একটা সেল একটা আউটগ্রোথ বের হয়। স্মল আউটগ্রোথ কল্ড plum connection arises between the two nuclei A and B of binucleate cell and form a curved hook. অর্থাৎ যে দুইটা বাইনিউক্লিয়াস থাকে সেল ডিভিশনের সময় এই দুইটা বাইনিউক্লিয়েটের মাঝখান থেকে একটা আউটগ্রোথ বের হয় যেটা হুক লাইক স্ট্রাকচার ডেভেলপ করে এবং যাকে বলা হয় তোমার হচ্ছে ক্লাম কানেকশন। ফার্স্ট যে তোমার সেল ডিভিশনের সময় দুইটা নিউক্লিয়াসের মাঝ থেকে একটা আউটগ্রোথ বের হবে যেটা অথবা ক্লাম কানেকশন ডেভেলপ করবে। দেন দি টু নিউক্লিয়াস এরপরে এই দুইটা নিউক্লিয়াস কি হবে? Then the two nuclei divide simultaneously with their spindles oriented in such a way that the daughter nucleus of the upper nucleus goes into the clump while that of the lower nucleus comes close to the upper nucleus. এরপরে এরা সেল ডিভিশনে যাবে। সেল ডিভিশনে যাওয়ার পূর্ব শর্ত হলো যে দুইটা সেল দুইটা প্রান্তে চলে যাবে এবং তাদের সেল ডিভিশন শুরু হবে এবং সেল ডিভিশন এমন ভাবে চলে যাবে যে উপরের যে আপার নিউক্লিয়াসের যে ডটার নিউক্লিয়াস এটা হচ্ছে ক্লাম কানেকশনের মধ্যে চলে যাবে এবং হচ্ছে যে খেয়াল করো লেখাটা একটু the two nuclei divide simultaneously এমন ভাবে দুইটা নিউক্লিয়াস ডিভাইড হবে with their spindles oriented in such a way that the daughter nucleus of the upper nucleus goes into the clump অর্থাৎ আপার নিউক্লিয়াসের যে ডটার নিউক্লিয়াস আছে সেটা ক্লাম্পে চলে যাবে। এই যে আপার নিউক্লিয়াস কি ছিল এই যে হোয়াইটটা বিটা এই যে তোমার ডটার নিউক্লিয়াস বি প্রাইমটা হবে এখানে একটু ভুল আছে বি প্রাইমটা এখানে চলে যাবে, ঠিক আছে। অথবা এটা হবে যে ডটার নিউক্লিয়াসের যে আপার নিউক্লিয়াসের যে ডটার নিউক্লিয়াসটা সেটা হচ্ছে ক্লাম্পের মাথায় চলে যাবে এবং while that of the lower nucleus comes close to the upper nucleus এবং লোয়ার নিউক্লিয়াসটা তোমার আপার নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। এটা দ্যাট মিন্স এইটা এই যে তোমার হচ্ছে প্রাইমটা এই প্রাইম দুইটা হচ্ছে তোমার হচ্ছে এই দুইটা হবে তোমার হচ্ছে এ প্রাইম আর বি প্রাইম রাখবা। বি প্রাইম দেওয়ার পরে এই দুটো ডেভেলপ করবে সেগুলো হচ্ছে প্রাইম ছাড়া। তাহলে কি হবে প্রাইম ছাড়া দিলে তাহলে আপার নিউক্লিয়াসের যে ডটার নিউক্লিয়াস সেটা চলে যাবে হচ্ছে ক্লাম্পের ভিতরে এবং লোয়ার যে মাদার নিউক্লিয়াস তার থেকে যে নিউক্লিয়াসটা আছে সেটা আপার নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাবে। এই কথাটাই বলা আছে, এতটুকু বুঝলে আর কিছু বোঝা লাগবে না। while that of the lower nucleus comes close to the upper nucleus তাহলে লোয়ার নিউক্লিয়াসটা আপার নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাবে। সোজা কথা হচ্ছে যে দুইটা নিউক্লিয়াস তোমার হচ্ছে ডিভাইড হবে সেল ডিভিশন হবে দুইটা থেকে আরো দুইটা নতুন করে নিউক্লিয়াস ডেভেলপ হবে যার মধ্যে বলা হয়েছে যে আপার নিউক্লিয়াস আমরা জানি হোয়াইট নিউক্লিয়াস এই আপার নিউক্লিয়াসের যে তোমার হচ্ছে ডটার নিউক্লিয়াস তার ক্লাম্পের ভিতরে যাবে এবং তোমার উপরের যে লোয়ার নিউক্লিয়াসের তোমার হচ্ছে দ্যাট দি লোয়ার নিউক্লিয়াস কামস ক্লোজ টু দি আপার নিউক্লিয়াস এবং লোয়ার নিউক্লিয়াসটা যে লোয়ার মাদার নিউক্লিয়াস সেটা আপার নিউক্লিয়াসের কাছে চলে যাবে।
এরকম। এর ফলে কি হবে, তারপরে বলছি যে তোমার দুইটা the clamp bends and touch this cell near the lower nucleus। এরপরে তোমার হচ্ছে এই ক্লাম্পটা আস্তে আস্তে বেঁকে যাবে, বেন্ড হবে, পেঁচিয়ে যাবে, যে লোয়ার নিউক্লিয়াসে যেখানে আছে সেখানে টাচ করবে, এবং যেখানে টাচ করবে সেখানে সেল ওয়ালটা পরবর্তীতে ডিজলভ হবে। ডিজলভ হওয়ার ফলে এই যে তোমার নিউক্লিয়াসটা সেটা এখান থেকে এখানে তোমার মাইগ্রেট করবে, লোয়ার নিউক্লিয়াসকে মাইগ্রেট করবে, এবং যেহেতু একসাথে নতুন করে আরেকটা সেল ডেভেলপ করবে, এই জন্য হওয়ার জন্য আরেকটা তোমার সেপারেট করার সময় তোমার দুইটা নতুন করে সেপারেশন ডেভেলপ করবে। একটা হচ্ছে যে তোমার যে ক্লাম্প কানেকশনের যে বেস পয়েন্ট, এখানে একটা সেপারেশন ডেভেলপ হবে, আর তার রাইট অ্যাঙ্গেলে, তার রাইট সাইডে এখানে আরেকটা লম্বালম্বি ভাবে আরেকটা সেপারেশন ডেভেলপ করবে। এই দেখো এখানে একটা সেপারেশন ডেভেলপ করতেছে, এখানে একটা সেপারেশন ডেভেলপ করতেছে, আর এখানে সেলটা ডিসলভ হয়ে যাচ্ছে। এই কথাগুলো পরে বলতেছে, the clamp bends and touch the cell near the lower nucleus, the intervening walls dissolve। যেখানে ক্লাম্পটা পেঁচিয়ে বা বাঁকা হয়ে লোয়ার নিউক্লিয়াসের যে অংশে তোমার টাচ করে সেখানকার সেল ওয়ালটা ডিসলভ হয়ে যায়। দেন দি নিউক্লিয়াস অফ দি ক্লাম্প মাইগ্রেটস, অর্থাৎ ক্লাম্পের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে তা মাইগ্রেটস করে ইনটু দি সেল and comes to lie close to the lower nucleus, এবং লোয়ার নিউক্লিয়াসের কাছে চলে আসে। By this time, two septa are now laid down or developed, one longitudinal at the place of origin of the clamp, একটা হচ্ছে ক্লাম্পের অরিজিনে লংগিটিউডালি ডেভেলপ করে, and the other transversely at right angle to the first longitudinal septa। অর্থাৎ এই যে তোমার হচ্ছে পরবর্তীতে যখন আপার নিউক্লিয়াসে ডটার নিউক্লিয়াসটা তোমার এখানে চলে যায়, আর নিচের যে মাদার নিউক্লিয়াসটা উপরে চলে যায়, তখন এইখানে কি হয়, এখানে এই পরবর্তী স্টেজে তোমার হচ্ছে যে এই যে তোমার ক্লাম্পটা পেঁচিয়ে তোমার হচ্ছে নিচের যে মাদার নিউক্লিয়াস যেখানে আছে সেখানে অ্যাটাচ করার পরবর্তী স্টেজে ইন্টারভেইনাল যে টাচিং পয়েন্ট সেখানে ডিসলভ হয়ে যায়, এবং নিউক্লিয়াসটা করে from clamp to the host cell। এবং by this time two separation develop in such a way that one separation develop at the point of origin of the clamp and the other right angle of the first separation। অর্থাৎ এখানে একটা হবে আর একটা এখানে হবে, আর এখানে রিজলভ হয়ে যায় নতুন। ঠিক আছে, এভাবেই তোমার হচ্ছে সেল ডিভিশন হয় অথবা মাল্টিপ্লিকেশন হয়। বুঝতে পারছো? জি স্যার। A new daughter cell is formed, the clamp remains permanently attached to the hypha। এই যে এভাবে নতুন একটা ডটার সেল ফর্ম করে এবং ক্লাম্পটা পার্মানেন্টলি অ্যাটাচ থাকে হাইফার সাথে। এটার পরবর্তীতে তোমার এই ক্লাম্পটা আর ডিসলভ হয় না। ইট প্রেজেন্স ইন্ডিকেট দ্যাট দি হাইফা ইজ ডাইক্যারিওটিক, এবং এই যে ক্লাম্পটা থাকে তোমার এটা ইন্ডিকেট করে ক্লাম্পটা হচ্ছে ডাইক্যারিওটিক। ওকে, না বুঝলে আবার বলবা, আর যদি না বুঝো পরীক্ষার আগে এসে আবার বলবা, সমস্যা নেই। এটা হচ্ছে প্রসেস অফ ক্লাম্প কানেকশন। ডাইক্যারিয়ন এটা খুবই, ডাইক্যারিয়ন মানে হচ্ছে দুইটা ক্যারিয়ন বা দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট যে সেল তাকে ডাইক্যারিয়ন বা ডাইক্যারিওটিক সেল বলে। ইন কেস অফ ব্যাসিডিওমাইকোটা ফাঞ্জাই আমরা জানি সেকেন্ডারি হাইফা বা সেকেন্ডারি যে মাইসিলিয়াম সেগুলো হচ্ছে ডাইক্যারিওটিক সেল, এবং এর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা বললাম সেকেন্ডারি হাইফা গুলো বৈশিষ্ট্য কি, এগুলো প্রাইমারি হাইফা থেকে তৈরি হয়, এটা দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তাদের ডলিপন সেপ্টাম থাকে। ঠিক আছে, এই কথাগুলো এখানে বলা আছে। এই মাইসিলিয়াম গ্রোস নিউক্লিয়ার ডিভাইডস কনজুগেটলি টু মেইনটেইন ডাইক্যারিওটিক কন্ডিশন ইন সেলস। Dolichos septum prevents nuclear migration so that each compartment contains two nuclei. Pore is 0.1 to 0.2 micrometer in diameter. Under certain condition, after plasmogamy, breaks down to allow nucleus migration. It was just character, dikaryotic cell. Secondary mycelium is the major vegetative phase of Basidiomycota. এই যে ডাইক্যারিওটিক কন্ডিশন, এটা হচ্ছে শুধুমাত্র তোমার ব্যাসিডিওমাইকোটা সেকেন্ডারি মাইসিলিয়ামের বা ভেজিটেটিভ হাইফাতে পাওয়া যায়, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে ব্যাসিলিয়া গুলো ডেভেলপ করে, এবং এখানেই তোমার হচ্ছে সেকেন্ডারি মাইসিলিয়াতে যেহেতু ব্যাসিলিয়া ডেভেলপ করে টার্মিনাল প্রান্তে সেকেন্ডারি মাইসিলিয়ামের, ওইখানে তোমার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। আমরা জানি কি ব্যাসিলিয়ামের ভিতরে যে দুইটা নিউক্লিয়াস সিস্টে জাইগোট ডেভেলপ করে, তারপর মায়োসিসের ফলে দুইটা নিউক্লিয়াসে চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করে, এরপরে ওইখান থেকে তোমার ব্যাসিডিয়ামের মাথায় ব্যাসিডিয়াস ডেভেলপ করে। Many basidiomytes also form clamp connection. Formation is very much similar to the croiser formation in Ascomycota.
এবং এই যে ডাইক্যারিওটিক হাইফা বা ডাইক্যারিয়ন of Basidiomycota or the dikaryon cell of Basidiomycota, they have another character is clump connection. অনেক সময় বলা হয় এই ডাইক্যারিওটিক সেলের যে ক্লাম্প কানেকশন সেটা হচ্ছে অ্যাসকোমাইকোটার যে ক্রয়জার ফর্মেশন তার সাথে অনেকটা তারা সিমিলার মনে করে। তাহলে যদি পরীক্ষায় আসে ডাইক্যারিওটিক সেল অথবা ডাইক্যারিয়ন তাহলে লাগবে cells which contain two nucleus which are conjugately separated in individual cell. In case of Basidiomycota, dikaryotic cell contain dolichopore septum আর ফাংশনটা কি আছে সেপ্টামে সেটা বলা আছে। তারপরে বলা আছে তোমার হচ্ছে যে এই ডলিপোর সেপ্টামটা হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচার, বাট যখন প্লাজমোগ্যামি হয় তখন এটা ডলিপোরের সেপ্টামটা তোমার ডিসলভ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর ইন কেস অফ ব্যাসিডিওমাইকোটাতে ডাইক্যারিওটিক সেল বা ডাইক্যারিওটিক হাইফা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডাইক্যারিওটিক ব্যাসিডিয়া develop from dikaryotic hypha and basidia is a place where sexual reproduction take place of Basidiomycota fungi. শেষ। তারপর বলতে হবে in case of Basidiomycota, clump connection is a identifying character which is very much similar to the cloisal formation of Ascomycota fungi. মনে থাকবে? জি স্যার। Basidiocarp বা Basidioma মনে আছে? এখন আমরা অনেক সময় ডিস্টিংগুইশ করতে বলি, ডিস্টিংগুইশ বিটুইন Ascocarp and Basidiocarp অথবা distinguish between Ascoma বা Basidioma. The fruiting body of Basidiomycota fungi is the fruiting body produced by Basidiomycota fungi is called or is termed as Basidiocarp or Basidioma. Clear? এগুলো সবই যতগুলো আছে এগুলো সব Basidioma বা Basidiocarp, Ascomycota, Vangusata বলো, মাশরুম বলো, যাই বলো। The primary, secondary, and tertiary mycelium are organized in a fruiting body called Basidiocarp. In case of আমরা কি বলছিলাম যে টারশিয়ারি মাইসিলিয়া গুলো পাওয়া যায় তোমার হচ্ছে ব্যাসিডিওমা বা ব্যাসিডিওকার্পে লাস্ট ক্লাসে। তাহলে এই তোমরা কি অ্যাটেন্ডেন্স গুলো দিচ্ছ নাকি দেইনি এখনো? স্যার লিংক তো দেওয়া হয়নি। এটা তো তোমাদের বলতে হবে। দেখা তো গেছে কিনা ওগুলো অ্যাটেন্ডেন্সটা, ইয়াটা লিংকটা আসছে স্যার। স্যার আসছে। গুড। স্লাইড আছে শেয়ার? এই তোমার স্লাইড শেয়ার কি আছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার হচ্ছে যে এটা হচ্ছে তাহলে অ্যাসকোমার মধ্যে এটা হচ্ছে যে ব্যাসিডিও সেক্সুয়াল fruiting body produced by Basidiomycota fungi is termed as Basidiocarp or Basidioma। আর এই ব্যাসিডিওমা বা Basidiocarp এটা কম্পোস্ট হয় বা এটা কনসিস্ট করে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি মাইসিলিয়া এন্ড টারশিয়ারি মাইসিলিয়া মিলে তোমার ফুডিং বডিটা তৈরি হয় Basidiocarp। These are the most attractive and beautiful of all fungi are called fungus flower এবং এগুলো হচ্ছে যে খুবই attractive and beautiful structures compared to the all fungi and এই জন্য এদেরকে বলা হয় ফাঙ্গাস ফ্লাওয়ার। তাইলে তোমার হচ্ছে যে অ্যাসকোমাইকোটা গুলো বলা হয় স্যাক ফাঞ্জাই, এগুলো হচ্ছে ফাঙ্গাস ফ্লাওয়ার। ক্লিয়ার? ব্যাসিডিওকার্প বা ব্যাসিডোমা এটা পার্থক্য আসে অনেক সময় অথবা শর্ট নোট আসে। ব্যাসিডিওমাইকোটা তোমার ফাঙ্গাসের যে ক্লাস ফাইলাম তার তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস, ইউরোডিনোমাইসিটিস আর হচ্ছে অ্যাস্টোমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস আমরা যেগুলো বললাম এই পদ্ধতি যে তোমার এডিবল ফাঙ্গাস এবং হচ্ছে যে তোমার অর্নামেন্টাল ফাঙ্গাস, মাশরুম, তারপরে ব্র্যাকেট ফাঞ্জাই, পুফ বল ফাঞ্জাই, তারপর জেলিফিশ ফাঞ্জাই লাইক স্টিং হর্ন ফাঞ্জাই, এগুলো সবই অর্নামেন্টাল ফাঞ্জাই অথবা তোমার এডিবল ফাঞ্জাই। এই গ্রুপের ফাঙ্গাসগুলো তোমার হচ্ছে ব্যাসিডিওমাইসিটিসের যে ক্লাস তার ব্যাসিডিওকার্প। ক্লিয়ার? তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাসের মধ্যে ব্যাসিডিওমাইসিটিস, ইরোডিনোমাইসিটিস, ইরোডিনোমাইসিটিস আর অ্যাস্টোমাইসিটিস।
ব্যাসিডিওমাইসিটিস এরা হচ্ছে ব্যাসিডিওমা প্রোডিউস করে বা ব্যাসিডিওকার্প প্রোডিউস করে। আর দুইটা যে ক্লাস আছে ইরিডিওমাইসিটিস এবং অ্যাস্টোমাইসিটিস, এরা কোনো ব্যাসিডিওকার্প বা ফুটিং বডি বা ব্যাসিডিওমা বা ফুটিং বডি তৈরি করে না। উদাহরণ হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস এর উদাহরণ হলো যে এডিবল ফাঞ্জাই এবং অর্নামেন্টাল ফাঞ্জাই লাইক মাশরুম, ব্রাকেট ফাঞ্জাই, ফুটবল ফাঞ্জাই, জেলি ফাঞ্জাই, স্টিং হর্ন ফাঞ্জাই, এগুলো হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস এর উদাহরণ। ইরিডিনোমাইসিটিস এবং অ্যাস্টোমাইসিটিস এগুলো হচ্ছে প্লান্ট প্যাথোজেনিক ফাঞ্জাই। ইরিডিনোমাইসিটিস নো ব্যাসিডিওমা, কোনো ব্যাসিডিওমা প্রোডিউস করে না। টেলিস্পোর প্রোডিউসেস ব্যাসিডিয়া। আমরা বলছিলাম না যে ব্যাসিডিয়াম যখন আমরা পড়াই তখন বলছি যে নরমালি সেকেন্ডারি যে মাইসিলিয়া তার টার্মিনাল প্রান্তে ব্যাসিডিয়াম তৈরি হয়, কিন্তু রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাসের ক্ষেত্রে তোমার সেকেন্ডারি মাইসিলিয়ামের মাথায় ব্যাসিডিয়াম তৈরি হয় না। তার দুইটা স্টেজের মাঝখানে আরেকটা স্টেজ আছে যেখানে বলা টেলিস্পোর, অর্থাৎ সেকেন্ডারি মাইসিলিয়া টেলিস্পোর ডেভেলপ করবে এবং টেলিস্পোর থেকে তোমার ব্যাসিডিয়া বা ব্যাসিডিয়াম প্রোডিউস হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাসিডিওমা বা ব্যাসিডিওকার্প, এটা হচ্ছে ফ্রুটিং বডি। আর ব্যাসিডিয়া আমরা যেটা বলছিলাম যে ক্লাব শেপ স্ট্রাকচার, মনে আছে? দুইটা কিন্তু আলাদা করবে না। এই ফাঙ্গাসটার ক্ষেত্রে প্রথমেই এই তিনটা ক্লাসকে প্রথমেই ডিস্টিংগুইশ করা যায় যে ব্যাসিডিওমাইসিটিস কোনো ফ্রুটিং বডি বা ব্যাসিডিওকার্প বা ব্যাসিডিওমা প্রোডিউস করে না, প্রোডিউস করে। আর ইরিডিনোমাইসিটিস, অ্যাস্টোমাইসিটিস এরা কোনো ব্যাসিডিওমা বা ব্যাসিডিওকার্প প্রোডিউস করে না। আবার তোমার হচ্ছে যে ব্যাসিডিওমাইসিটিস এর ক্ষেত্রে ব্যাসিডিয়া তৈরি হয় তোমার হচ্ছে সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে, কিন্তু এখানে তোমার হচ্ছে ব্যাসিডিয়াম তৈরি হয় তোমার হচ্ছে টেলিস্পোর থেকে। এটা তোমার ইরিডিনোমাইসিটিস এর ক্ষেত্রেও যা, অ্যাস্টোমাইসিটিস এর ক্ষেত্রে একই। আচ্ছা, বলতেছে ইরিডিনোমাইসিটিস বলা হচ্ছে যে অব্লিগেট প্লান্ট প্যারাসাইট। অব্লিগেট প্লান্ট প্যারাসাইট এটা আগে বলা হয়তো কিন্তু এখন বলা যায় না, কারণ হচ্ছে তোমাদেরকে পড়াইছি কিনা ফাঙ্গাসের যে তোমার নিউট্রিশন, যে সকল ফাঙ্গাসের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য তোমার হচ্ছে লিভিং হোস্টের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় অব্লিগেট প্যারাসাইট। আগে ধারণা করা হয়তো যে রাস্ট, যে ফাঙ্গাস গুলো আছে রাস্ট ফাঞ্জাই, এদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য লিভিং হোস্ট প্রয়োজন হয়। আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে এদের কালচার করা যায় না, কিন্তু নাও এ ডেইজ কালচার মিডিয়াতে এদেরকে কালচার করা যায়, এই জন্য এদেরকে অব্লিগেট প্যারাসাইট বলা যাবে না। এই পয়েন্টটা লেখা দরকার নেই, জাস্ট উদাহরণ দিবা রাস্ট ফাঞ্জাই। অ্যাস্টোমাইসিটিস এরাও ব্যাসিডিওমা বা ব্যাসিডিওকার্প বা ফুটিং বডি তৈরি করে না। এদের যে ব্যাসিডিয়া যা ক্লাব শেপ স্ট্রাকচার সেটা সেকেন্ডারি মাইসিলিয়া থেকে তৈরি হয় না, এটা হয় তোমার টেলিস্পোর থেকে, এবং এর উদাহরণ হচ্ছে স্মার্ট ফাঞ্জাই। আর কোন সমস্যা আছে এখানে? কোনো কোশ্চেন আছে? হ্যালো? No, sir. গুড। না স্যার। আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে দেই রাস্ট ফাঞ্জাই এন্ড স্মার্ট ফাঞ্জাই অথবা ইরিডিনালিস অ্যাস্টিগনালিস। এই যে রাস্ট ফাঞ্জাই এটা হবে অ্যাস্টিগনালিস হবে, বুঝছো? এখানে একটা ভুল আছে, ইরিডিনালিস লেখা আছে, এটা অ্যাস্টিগনালিস হবে, USTGINALES। আমি অথবা শীটে ঠিক করে দিব না। অ্যাস্টিগনালিস আর হচ্ছে তোমার ওয়ার্ডারটা, এটা ওয়ার্ডার, আর এটা যে ওয়ার্ডার সেটা হচ্ছে ইরিডিনালিস। যাই হোক, এখানে বলা আছে সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস অফ রাস্ট ফাঞ্জাই এন্ড স্মার্ট ফাঞ্জাই। এটা ব্যাসিডিওকার্প তৈরি করে না, এটাও ব্যাসিডিওকার্প তৈরি করে না, তাহলে সিমিলার। প্রোডিউস টেলিস্পোর, এটাও প্রোডিউস টেলিস্পোর, তাহলে এটাও সিমিলার। ব্যাসিডিস্পোর ফ্রম টেলিস্পোর, ব্যাসিডিস্পোর ফ্রম টেলিস্পোর, এটাও সিমিলার। ব্যাসিডিস্পোর অন স্টেরিকমাটা, ব্যাসিডিস্পোর নট অন টেলিস্পোর। বলা হয়েছে ব্যাসিডিস্পোর গুলো স্টেরিকমাটাতে থাকে, আর হচ্ছে এটা হচ্ছে যে বলা হচ্ছে ব্যাসিডিস্পোর নট অন স্টেরিকমাটা, আর বলা হয় ব্যাসিডিস্পোর নট অন টেলিস্পোর। ব্লাস্টিস্পোর, সরি 5 নম্বর দেখো, ব্লাস্টিস্পোর নামক এক ধরনের স্পোর তৈরি করে রাস্ট ফাঞ্জাই, কিন্তু স্মার্ট ফাঞ্জাই কোনো ব্লাস্টিস্পোর তৈরি করে না। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। মাইসিলিয়া গ্রো ইন্টারসেলুলারলি, মাইসিলিয়া গ্রো একটু স্লো গেলে স্যার আমরা বুঝতে পারতাম পড়াটা, মনে হচ্ছে একটু ফাস্ট হয়ে যাবে স্যার, মানে আমরা কোপ উইথ দ্য সিচুয়েশন করতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে হেডিং এ দেখো সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস আছে, হ্যাঁ কিছু পয়েন্ট আছে দুইটা ফাঙ্গাসই আছে, আবার কিছু পয়েন্ট আছে নাই, ঠিক আছে, একটাতে আছে আরেকটা নাই। যে পয়েন্টগুলো দুইটা ফাঙ্গাসই আছে সেটা হচ্ছে সিমিলারিটিস, হ্যাঁ, আর যে পয়েন্টগুলো দুইটা ফাঙ্গাসের নাই, একটাতে আছে আরেকটা নাই, সেটা হচ্ছে ডিসিমিলারিটিস। আমরা এক থেকে যে তিনটা পয়েন্ট বললাম যে ব্যাসিডিও নো ব্যাসিডিও কার্ভ,
মানে ব্যাসিডিও কার্ভ এই ফাঙ্গাসও তৈরি করতে পারে না, স্মার্ট ফাঙ্গাসও তৈরি করতে পারে না, রাস্ট ফাঙ্গাসও তৈরি করতে পারে না। এটা হচ্ছে সিমিলারিটিস। এই ফাঙ্গাসটা রাস্ট ফাঙ্গাসও তোমার টেলিস্পোর তৈরি করে, তোমার হচ্ছে স্মার্ট ফাঙ্গাসও টেলিস্পোর তৈরি করে। এটা হচ্ছে সিমিলারিটিস। ব্যাসিডিস্পোর ফ্রম টেলিস্পোর, ব্যাসিডিস্পোর ফ্রম টেলিস্পোর, অর্থাৎ এখানে যেটা ব্যাসিডিস্পোরটা তৈরি হয় রাস্ট ফাঙ্গাসের ক্ষেত্রে এটা টেলিস্পোর থেকে হয়, স্মার্ট ফাঙ্গাসের ক্ষেত্রে যে ব্যাসিডিস্পোর তৈরি হয় সেটাও টেলিস্পোর থেকে হয়। তাহলে এগুলো সিমিলারিটিস এই ফাঙ্গাসের ক্ষেত্রে। আবার ব্যাসিডিস্পোর অন স্টেরিং ম্যাটার, এই যে ব্যাসিড স্পোর গুলো হয় এটা স্টেরিং ম্যাটারে থাকে তোমার রাস্ট ফাঞ্জাইয়ের ক্ষেত্রে, কিন্তু স্মার্ট ফাঞ্জাইয়ের ক্ষেত্রে ব্যাসিড স্পোর গুলো তোমার স্টেরিং ম্যাটারে থাকে না, অথবা বলা হয়েছে ব্যাসিড স্পোর নট অন টেলিস্পোর। ক্লিয়ার? এটা হচ্ছে ডিসিমিলারিটিস। আবার রাস্ট ফাঞ্জাই ব্যালিস্টিক স্পোর নামক এক ধরনের স্পোর তৈরি করে, কিন্তু স্মার্ট ফাঙ্গাস কোনো ব্যালিস্টিক স্পোর তৈরি করে না, এটাও একটা ডিসিমিলারিটিস। মাইসিলিয়া গ্রো ইন্টারসেলুলারলি, মাইসিলিয়া গ্রো ইন্টারসেলুলারলি, ঠিক আছে? অর্থাৎ মাইসিলিয়া গুলো হোস্টের সেলের মধ্যে যে দুইটা সেলের যে কানেক্টিং স্পেস তার মধ্যে দিয়ে তোমার হচ্ছে মাইসিলিয়া গ্রো করে, দুইটার ক্ষেত্রে একই। এখন হচ্ছে হস্টেরিয়াম, রাস্ট ফাঙ্গাসে হস্টেরিয়াম থাকে, স্মার্ট ফাঙ্গাসে হস্টেরিয়াম থাকে না, সরি দুইটাতেই হস্টেরিয়াম থাকে। ক্লাম কানেকশন, ক্লাম কানেকশন হচ্ছে তোমার রাস্ট ফাঙ্গাসের ক্ষেত্রে রিয়ার, স্মার্ট ফাঙ্গাসের ক্ষেত্রে কমন। ডলিপোর সেপ্টাম হচ্ছে দুইটার ক্ষেত্রেই থাকে। আর হচ্ছে এই ফাঙ্গাস দ্বারা প্লান্টে যে ডিজিজ তৈরি হয় তাকে বলে রাস্ট ডিজিজ, এই ফাঙ্গাস দ্বারা প্লান্টে যে ডিজিজ তৈরি হয় তাকে স্মার্ট ডিজিজ। দুইটা ছবি ড্রয়িং করে দিতে হবে, একটা রাস্টের ছবি, একটা স্মার্টের ছবি। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল করার সময় রাস্টের সিমটম এবং স্মার্টের সিমটম দেখানো হবে, ছবিও ড্রয়িং করতে হবে প্র্যাকটিক্যাল খাতায়। তখন তোমার এখানে নোটটা একটু লিখে দিলে, ছবি ড্রয়িং করে দিলে মার্ক বেশি ক্যারি করে। তাহলে সিমিলারিটিস গুলো বেশি, ডিসিমিলারিটিস কম আছে। বলা হচ্ছে ব্যালিস্টিক স্পোর প্রডিউস করে তোমার হচ্ছে রাস্ট ফাঞ্জাই, এক নাম্বার হচ্ছে ডিসিমিলারিটিস। আর হচ্ছে ব্যালিস্টিক স্পোর তৈরি করে না তোমার স্মার্ট ফাঞ্জাই। তারপরে ক্লাম কালেকশন রেয়ার হচ্ছে তোমার রাস্ট ফাঞ্জাইয়ের ক্ষেত্রে, ক্লাম কালেকশন হচ্ছে কমন হচ্ছে স্মার্ট ফাঞ্জাইয়ের ক্ষেত্রে। ব্যাসিড স্পোর অন স্টেরিং ম্যাটা হচ্ছে রাস্ট ফাঞ্জাইয়ের ক্ষেত্রে, আর ব্যাসিড স্পোর নট অন টেলিস্পোর ইন কেস অফ স্মার্ট ফাঞ্জাই। দিস ফাঞ্জাই কজেস রাস্ট ডিজিজ ইন দি প্লান্ট অথবা ক্রপ, this fungi causes smart disease in the agriculture crop or plants. এবার ক্লিয়ার হইছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। রিপোর্ট তোমার হচ্ছে জেনারেল লাইফ সাইকেল অফ ব্যাসিডিও মাইকোটা ফাঞ্জাই, ভেরি ইজি। আমরা জানি তোমার হচ্ছে যে ব্যাসিডিও মাইকোটার ক্ষেত্রে কোনো স্পেশাল সেক্স অর্গান নাই। এই যে তোমার ব্যাসিডিয়াম, তার মাথায় যে ব্যাসিডি স্পোর, দুইটা ব্যাসিডি স্পোরের মধ্যে যে চারটা ব্যাসিডি স্পোর থাকে ব্যাসিডিয়ামের মাথায়, এই চারটা ব্যাসিডি স্পোরের মধ্যে দুইটা মেল এবং দুইটা ফিমেল থাকে, অথবা দুইটা ডিফারেন্ট ম্যাটিং টাইপ প্লাস অথবা ম্যাটিং টাইপ মাইনাস থাকতে পারে, দুইটা ডিফারেন্ট ম্যাটিং স্টেইন হতে পারে। এবং তার থেকে যে স্পোর গুলো আসলো সেই হলো ব্যাসিডি স্পোর, এবং এই ব্যাসিডি স্পোর গুলো জার্মিনেট করে যে হাইফা গুলো ডেভেলপ করতেছে, নরমালি হচ্ছে এই যে প্রাইমারি মাইসিলিয়াম, ঠিক আছে? এগুলো ম্যাটিং টাইপ, একটা ম্যাটিং টাইপ মাইনাস, ম্যাটিং প্লাস অথবা ম্যাটিং টাইপ মেল অথবা ম্যাটিং টাইপ ফিমেল এগুলো হতে পারে। এরা দুইটা ফিউজড হয়ে তোমার হচ্ছে সেকেন্ডারি মাইসিলিয়াম তৈরি করতেছে। আমরা জানি সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে তোমার হচ্ছে রিপ্রোডাকশন হয়, সেকেন্ডারি মাইসিলিয়ামের মাথায় ব্যাসিডিয়াম তৈরি হয়, এবং সেকেন্ডারি মাইসিলিয়াম গুলো মিলে হচ্ছে ওই ব্যাসিড স্পোর ডেভেলপ করে, এবং এইগুলো সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি মাইসিলিয়াম মিলে একটা ব্যাসিডিও কার্ভ তৈরি হয়। দিস ইজ ব্যাসিডিও কার্ভ। ব্যাসিডিয়ার কার্ভের মাথা গিলস লিন উইথ ব্যাসিডিয়া, এই যে ব্যাসিডিয়ার মাথাগুলো, এই ব্যাসিডিয়ার মধ্যে থাকে দুইটা নিউক্লিয়াস। এরা ক্যারিওগ্যামি হয়ে তোমার কি হয়, ক্যারিওগ্যামি হয়ে তোমার ফিউজড হয়ে দুটো জাইগোট তৈরি করে। জাইগোট মানে মিওসিস হয়ে, এটার ভিতরে মিওসিস হয়, চারটা নিউক্লিয়াস হবে, চারটা নিউক্লিয়াস থেকে চারটা স্পোর হবে, এবং স্পোর গুলো ব্যাসিডিয়ামের মাথা থাকবে। দ্যাট মিন্স হচ্ছে যে n number of যে হ্যাপ্লয়েড হাইফা দুইটা ফিউজড হয়ে ডাইক্যারিওটিক সেকেন্ডারি হাইফা ডেভেলপ করবে, এবং অনেকগুলো স্টেজ পরে সেকেন্ডারি হাইফা। এবং ব্যাসিডিও কার্ভের যে ব্যাসিডিয়াম, দিস ইজ ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়ামের মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকে, দিস ইজ ডাইক্যারিওটিক ব্যাসিডিয়াম। এই নিউক্লিয়াস দুইটা যখন ফিউজড হয়ে যাবে, কাম ইন কন্টাক্টে আসবে, তাকে ক্যারিওগ্যামি বলে, এবং জাইগোট ফর্ম করে, এবং জাইগোটটাকে ফলোড বাই মেয়োসিস, সেল ডিভিশনের মাধ্যমে চারটা নতুন করে স্পোর ডেভেলপ করে, এবং চারটা নতুন স্পোর ব্যাসিডি স্পোরে ডেভেলপ হয়, এবং যেগুলো ব্যাসিডিয়ামের মাথায় থাকে। এবং এই যদি আমরা কনসিডার করি, এবং এর থেকে যে নতুন প্রাইমারি বা মনোক্যারিওটিক
ডাবল হয়, ম্যাটিং টাইপ মাইনাস বা ম্যাটিং টাইপ প্লাস, দ্যাট মিন্স মাইনাস এবং প্লাস বলা হয় তারা জেনেটিক্যালি ডিফারেন্ট এটা ধরার জন্য। এতটুকুই। হ্যাঁ, হ্যালো স্যার সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে কি হচ্ছে? সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে আর এই ব্যাসিডিও আসতো কার্পের নাকি? সেকেন্ডারি মাইসিলিয়ামটা তৈরি হয় তোমার প্রাইমারি মাইসিলিয়াম থেকে। এখন এই সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে ব্যাসিডিও কার্প কিন্তু একই সাথে তৈরি হয় না, কয়েকটা স্টেপ আছে, এগুলো এখানে দেখানো হয়নি। সেকেন্ডারি মাইসিলিয়ামে আমরা বলছিলাম যে ব্যাসিডিয়ামটা তৈরি হয় সেকেন্ডারি মাইসিলিয়ামের ভিতরে, এবং ব্যাসিডিও কার্পটাও তৈরি হয় সেকেন্ডারি এবং প্রাইমারি মাইসিলিয়াম সহ, যার মধ্যে ব্যাসিডিয়াও থাকে। এখন এই যে সেকেন্ডারি মাইসিলিয়াম, এরপরে দেখা যাচ্ছে যে একটা ব্যাসিডিও কার্প ডেভেলপ করতেছে। ব্যাসিডিও কার্পের মধ্যে যে গিলস গুলো লাইন, এগুলো হচ্ছে আসলে তোমার হচ্ছে ব্যাসিডিয়া। আর ব্যাসিডিয়ার ভিতরে কি হয় আমরা জানি, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এই যে সেকেন্ডারি মাইসিলিয়াম, এগুলো সব কিন্তু n+n, দেখছো n+n। এই যে ব্যাসিডিয়াম আছে n+n, ব্যাসিডিয়ামের মাথায় দুইটা নিউক্লিয়াস থাকে। আমরা জানি কি সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, এই দুইটা নিউক্লিয়াস যখন ফিউজড হয়ে যাবে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা তোমার হচ্ছে জাইগোট ফর্ম করবে, মানে টুয়াইস n। হ্যাঁ, দুইটা ফিউজ হওয়ার পরে আমরা তারপরে কি এখান থেকে ইন্ডিভিজুয়াল ডেভেলপ করবে, কিভাবে হয়, মিয়োসিস সেল ডিভিশন হবে। এটার ক্ষেত্রে সেল ডিভিশন হওয়ার পরে দেখা যায় যে এখান থেকে চারটা নতুন করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করে। এই চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে চারটা স্পোর আসে, এই চারটা স্পোর থেকে চারটা ব্যাসিড স্পোর ডেভেলপ হয়, অর্থাৎ চারটা নিউক্লিয়াস থেকে চারটা ব্যাসিড স্পোর ডেভেলপ হয়। জানি ব্যাসিডিয়ামের ক্ষেত্রে ব্যাসিড স্পোর গুলো থাকে, এই যে এই যে নিউক্লিয়াস আছে এগুলো তোমার হচ্ছে ম্যাটিং। ওয়াও সুন্দর। আবার নতুন করে তারা হচ্ছে ঠিক আছে। হ্যালো জি স্যার। এই তোমরা কি শুনতে পাচ্ছ? আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা পড়াবো ক্লাসে, এই যে আমার শিখতে দেবো আমি আইতাছি। আমার ক্লাসে আসি আমি। আমার ছেলেন কিনা না মূলত এই যে সিলাবে জলবি খাইতে জিলাপি লইলা 10টা এ আমি লাইতে আরে লাইট বাতিল হয়ে গেল জিলাপি তো তুমি খাবি আমো আমি 50 টাকা দিয়ে আর আপনি 50 টাকা দিও দিতে 50 টাকা দিতে বাতিল হইতে পারলাম না বাতে আনো এই না পরিচালক লোক ওইটা না ওইটা কেন লাগবে না লাল লাল সাদা গুলো আমাদের দুইটা না দেখলে খেলে কি না আমাই লাগবে না আহে না হেললে চিনি দাও চাম রাইট ইমন মিউট কর আব্দুল্লাহ ইমন, এর নামটা আমি লিখে রাখি না, কাজে লাগবে। কি হয় না ইমন ইমন মিউট করো প্লিজ ইমন। আব্দুল্লাহ ইমন, আচ্ছা আমরা আরেকটা তোমার যে চারটা যে একটা জেনাস পড়ে দিয়েছে হচ্ছে যে ঠিক আছে, ক্লাভিসেপস ছিল একটা। ক্লাভিসেপস তোমার হচ্ছে যে আসলে আমাদের দেশে প্রেক্ষিতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে ইউরোপিয়ান কান্ট্রি বা শীত প্রধান দেশে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওই দেশে একটা রাই নামক একটা সিরিয়াল ক্রপ হয় এবং রাইয়ের একটা ডিজিজ হয় যাকে বলা হয় আর্গট অফ রাই কস্ট বাই ক্লাভিসেপস পারপোরিয়া। ডিজিজ কজ কি দিয়ে হইলো তাহলে স্যার? অ্যাস্টোমাইকোটা।
আচ্ছা, এটি তোমার হচ্ছে যে গায়ের যে তোমার পেনিকেল থাকে অনেকটা ধান বা গমের মতো পেনিকেল, এই পেনিকেলে তোমার হচ্ছে ইনফেকশন করে। দেখো পেনিকেল ইনফেকশন করে, পেনিকেলে তোমার হচ্ছে এই ধরনের এই যে কিছু কিছু পেনিকেলের যে স্পাইক গুলো আছে এগুলো কালো হয়ে যায়। এগুলো হচ্ছে তোমার স্যার হচ্ছে শুনতে পাইনি এতক্ষণ কিছু। ক্লোরেশিয়া মাইসিলিয়া গুলো ক্লাভিসেপসের যে মাইসিলিয়াতে এখন যখন এগুলো হার্ড, আমরা হচ্ছে কয়েকটা জেনাস পড়ানোর কথা ছিল তোমার হচ্ছে অ্যাসকোমাইকোটাতে, তার মধ্যে আরেকটা হচ্ছে ক্লাভিসেপস। ক্লাভিসেপস পারপুরিয়া একটা জেনাস, যেটা হচ্ছে তোমার তোমার হচ্ছে যে স্যার আপনার কথা বোঝা এই যাচ্ছে না। গ্রুপের এবং এই ফাঙ্গাস গুলো। আর কথা বুঝি না স্যার। স্যার এতক্ষণ ভালো কি করে করতে বুঝতে পারি, না পারিনি। বোঝা গেলে বলো। স্যার মেবি নেটওয়ার্কের শুনতেই প্রবলেম পাচ্ছি স্যার। স্যার কাটা কাটা হয়ে আসতেছে কথাগুলো। আবার বলি, শোনো, আমার আবার কথা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? স্যার স্যার এবার এখন শুনতে পাচ্ছি। জি স্যার। ও স্যার আগের স্লাইডটা থেকে। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। স্লাইড শেয়ার আছে? না আসলে স্যার। ওয়াইফাই তে হচ্ছে তো একটু মনে ইন্টারাপ্ট করতেছে। স্লাইড শেয়ার নাই? না স্যার। স্লাইড শেয়ার নাই, আমি মুখে বলি, ঠিক আছে? এটা স্লাইড শেয়ার দিচ্ছে না, সময় নেই। এই ক্লাভিসেপস আমি আরেকবার বলি যে আমরা যে সকল জেনাস পড়ানোর কথা ছিল তোমার অ্যাসকোমাইকোটাতে ক্লোরোটিন নিয়ে পড়াইছিলাম গত ক্লাসে। আজকে যেটা বলছি ক্লাভিসেপস। ক্লাভিসেপস হচ্ছে তোমার অ্যাসকোমাইকোটা জেনাস, অনেকগুলো ক্লাস আছে জেনাসের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাভিসেপস পারপুরিয়া। ক্লাভিসেপস পারপুরিয়া তোমার রাই নামক একটা সিরিয়াল ক্রপ আছে, যেটাতে তোমার হচ্ছে অফ রাই জিনিস তৈরি করে, আর্গো অফ রাই। খালি কথাগুলো করে রাখো, শুনে রাখো, যখন শীত পাবা এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যে পেনিকলে যে আমরা যে ধানের পেনিকল বা পেনিকল থাকে, এটা স্যার আমরা স্লাইড দেখতে পাচ্ছি না। লাগানো হয় ফর্ম করে। এই তোমাদের স্লাইড কে আসে নাকি? জি স্যার স্যার এখন এসেছে। স্যার স্লাইড আসছে কিন্তু যখন আপনি কথা বলতেছেন কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে কাটা কাটা হয়ে আসতেছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো না। স্যার এবার ঠিক আছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তোমার পেনিকল দেখা যায়? দেখো তো রাইয়ের পেনিকল। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। পেনিকলে যে কালো কালো হচ্ছে ফাঙ্গাস দ্বারা, এই ফাঙ্গাস দিয়ে এগুলো এবং ফাঙ্গাস গুলো স্যার আপনার কথা বোঝা যায় না স্যার। কোয়াগুলেট হয়ে তোমার ফাঙ্গাস গুলো করে তোমার স্পাইকে এখানে তোমার স্ক্লেরোসিস ডেভেলপ করে। কথা শোনা না গেলে কি করতে হবে?
এইবার কথা শোনা যাচ্ছে দেখো তো? জি স্যার। আচ্ছা, এটা তোমার ওয়াইফাই চেঞ্জ করে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিচ্ছি। শোনো, আমরা যেটা বলতেছিলাম যে ক্লাভিসেপস হচ্ছে এখানকার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জেনাস, যার একটা ইম্পর্টেন্ট ফাঙ্গাসের নাম হচ্ছে ক্লাভিসেপস পারপুরিয়া। আচ্ছা, এই ক্লাভিসেপস পারপুরিয়া তোমার আমাদের দেশের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, তবে এটা তোমার হচ্ছে টেম্পারেট কান্ট্রিগুলো, বিশেষ করে নর্থ আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে যে রাই গ্রো করে, সে রাইয়ের একটা ডিজিজ তৈরি করে যাকে বলা হয় আর্গট অফ রাই। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা আর্গোটিজম নামক একটা টিকা আসে, মোস্টলি এখান থেকে আর্গোটিজম টিকা আসে যখন ফার্মাররা এই যে রাইয়ের যে ক্রপটা হারভেস্ট করে, সেখানে কি হয় তোমার হচ্ছে যে এই যে ক্রপ বা তোমার পেনিকল, আমরা যেমন ধানের পেনিকলগুলো হারভেস্ট করি, ওই পেনিকলের কিছু কিছু জায়গায় তোমার স্ক্লেরোসিয়া ফর্ম করে, এবং হারভেস্ট করার সময় ওইখানকার গ্রেনের সাথে স্ক্লেরোসিয়াগুলো তোমার হচ্ছে ওই রাই গ্রেনের সাথে চলে যায়। যখন তারা এগুলো এই রাই গ্রেন থেকে তারা আটা ময়দা তৈরি করে, বিশেষ করে আটা তৈরি করে, ফ্লাওয়ার তৈরি করে, এই রাইয়ের ফ্লাওয়ার, সেটার মধ্যে তোমার হচ্ছে যে এই যে স্ক্লেরোসিয়ার পাউডারগুলো চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে স্ক্লেরোসিয়ার পাউডারগুলোতে অনেক বেশি পরিমাণে অ্যালকালয়েড থাকে। এই অ্যালকালয়েডগুলো হচ্ছে তোমার হিউম্যান বডিতে টক্সিসিটি তৈরি করে। টক্সিসিটি তৈরি করার কারণে হিউম্যান বডিতে তোমার বিভিন্ন ধরনের কিছু ডিজিজ সিমটম ডেভেলপ করে। এখানে বলা হয়েছে যে ইফ স্ক্লেরোসিয়া আর হারভেস্টেড উইথ গ্রেইন and ground into flour, they contain a number of alkaloids that are poisonous to human and animals, causes ergotism. অর্থাৎ যদি তারা যদি পেনিকেলগুলো রাই ক্রপ যদি তোমার স্ক্লেরোসিয়া শুধু হারভেস্ট করে এবং এই স্ক্লেরোসিয়া শুধু সহ যদি তোমার হচ্ছে এই রাইয়ের গ্রেইনগুলো যদি তোমার আটাতে বা ময়দাতে কনভার্ট করা হয় এবং পরবর্তীতে যদি এগুলো হিউম্যান বডি বা অ্যানিমেল বডিতে যদি যায়, সেগুলো হচ্ছে পয়জনাস। কারণ এই সকল যে তোমার হচ্ছে স্ক্লেরোসিয়া, তার মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যালকালয়েড বা তোমার হচ্ছে কমপ্লেক্স ফেনোলিক কম্পাউন্ড থাকে, যেগুলো হিউম্যান বা অ্যানিমেল বডিতে টক্সিসিটি তৈরি করে। এবং এর ফলে কিছু যদি হিউম্যান বডিতে এগুলো ইনটেক হয়, তাহলে এক ধরনের ডিজিজ সিমটম ডেভেলপ করে, এবং এটাকে বলা হয় আর্গোটিজম। অর্থাৎ আর্গট অফ রাই যে ডিজিজ, তার থেকে যে ডিজিজ তোমার হচ্ছে প্লান্টের যে ডিজিজ, এবং তার থেকে যে ডিজিজ তৈরি হয় সেটা হচ্ছে তোমার হিউম্যান বডিতে, সেটা হচ্ছে আর্গোটিজম। Latest epidemic in 1951 in France resulted in several deaths and many sick and crippled people, also called Saint Anthony's fire. বলা হয়েছে যে তোমার 1951-এ তোমার ফ্রান্সে এই ধরনের একটা ইপিডেমিক আকারে দেখা গেছিল যে অনেক তোমার হচ্ছে যে মানুষগুলো তোমার হচ্ছে শুকায় গেছিল এবং ক্রিপেল হয়ে গেছিল। ঠিক আছে, ক্রিপেল হয়ে গেছিল মানে চিকন ঠিক থেকে হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, এবং ইতিহাসে এটা সেন্ট অ্যান্থনিস ফায়ার নামে এটা হচ্ছে পরিচিত। এবং এটার যে সিমটমস গুলো ছিল, যে আর্গোটিজমের যে সিমটম হিউম্যান বডিতে ছিল, ভমিটিং ছিল, তারপর ইন্টেন্স কোল্ড অর হট সেন্সেশন ছিল, লেশন ছিল অন হ্যান্ড অ্যান্ড ফিটে, ডায়রিয়া ছিল, আরো অনেকগুলো তোমার হচ্ছে সমস্যা ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মাসলটা তোমার হচ্ছে দুর্বল হয়ে যেত, তারপর হচ্ছে কনস্ট্রিকশনটা তোমার হচ্ছে মনে হয় তোমার পেইন ছিল, এই ধরনের সিমটমস। অর্থাৎ আর্গোটিজম হচ্ছে তোমার আর্গট অফ রাই থেকে যে স্ক্লেরোসিয়া গুলো তোমার হারভেস্ট করা হয়, এবং পরবর্তীতে স্ক্লেরোসিয়া গুলো রাইগুলো যদি ফ্লোর বা আটাতে কনভার্ট করা হয় এবং সেগুলোতে যদি হিউম্যান বডি ইনটেক করে, তাদের শরীরে এক ধরনের তোমার হচ্ছে তোমার টক্সিসিটি ইফেক্ট ডেভেলপ করে, এবং এই টক্সিসিটি ইফেক্টটাই হচ্ছে তোমার অথবা পয়জনাস ইফেক্ট ডেভেলপ করে, এবং এটাই হচ্ছে আর্গোটিজম। এই সিমটমগুলো বলা আছে ভমিটিং, ইন্টেন্স কোল্ড অর হট সেন্সেশন, লেশন অন হ্যান্ড অ্যান্ড ফিট, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে মাসেলগুলো দুর্বল হয়ে যায়, তারপর মাসেলস তোমার পেইন থাকে, এগুলো। এবং ফ্রান্সে 1951-এ যেটা লেটেস্ট দেখা গেছিল যে এর ফলে তোমার হিউজ অ্যামাউন্ট অফ পিপল তোমার হচ্ছে মারা যায়, এবং মেনি পিপল হচ্ছে তোমার সিক এবং ক্রিপেল মানে লিকলিকে হয়ে যায়। এবং এটা তোমার হচ্ছে সো কল্ড সেন্ট অ্যান্থনিস ফায়ার। তুমি যদি উইকিপিডিয়াতে দেখো, সেন্ট অ্যান্থনিস ফায়ার একটা তোমার টার্ম। এতটুকু পড়লেই হবে। আর হচ্ছে আমরা হচ্ছে এটা একটা তোমার হচ্ছে লাইফ সাইকেলটা একটু দেখে রাখো। আমরা নর্মালি এখন এটা আপাতত দেই নেই, দুইটা লাইফ সাইকেল, তিনটা লাইফ সাইকেল পড়েছি, তো এর মধ্যে থেকে আসার কথা ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আমার আরেকটা মিটিং আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার স্লাইডগুলো দিলে ভালো হতো স্যার। স্লাইডগুলো দিয়ে দিব না, আমার ক্লাস শেষ আজকেই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন।
স্লাইড গুলো দিয়ে দিব। হ্যালো, থ্যাংক ইউ স্যার। তোমাদের Thank you, sir. আমার সাথে তোমাদের যে সিআর আমার সাথে একটু বাই ফোনে কন্ট্যাক্ট করো, আমরা পরে দিয়ে দেব। ঠিক আছে? ওকে স্যার। আল্লাহ ভরসা, সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।